আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা খুবই ইনফরমেটিভ ভিডিওতে। আমরা জানি যে আমাদের দেশে রিসেন্টলি মানে লাস্ট ৩-৪ বছর ধরে এগ্রি গুচ্ছ বা কৃষি গুচ্ছ নামে একটা ভর্তি পরীক্ষা হচ্ছে। এর আগে আলাদা, আলাদা করে কৃষি বিশ্ববিদ্যালয়গুলাতে পরীক্ষা দেয়া যাইত। এখন একসাথে যখন থেকে দেয়া শুরু হয়েছে তখন থেকে মানুষের ইন্টারেস্ট এখানে আরো বাড়ছে। কারণ একটা পরীক্ষা দিয়েই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা সিট কিন্তু দখল করা যায়। তো আজকে আমরা জানার চেষ্টা করব যে এই যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর আসলে ভবিষ্যৎ কি বা কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে আদৌ কি কিছু করা যায় কিনা এই দেশে, সেই ব্যাপারগুলো নিয়ে চলো আমরা কথা বলি। আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। তো সবকিছু শুরু করার আগে আমি একটা ছোট্ট মানে স্টোরি বলে শুরু করি। সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় ধরনের এআই ইভেন্ট হয়েছিল, এআই কম্পিটিশন হয়েছিল, কম্পিটিশন প্লাস ইভেন্ট। সেখানে এটা নাম ছিল ভিশন এক্স, তোমরা হয়তো দেখতে পারো এটার সম্পর্কে অনলাইনে। তো এই ভিশন এক্স প্রোগ্রামে আমি গিয়েছিলাম অ্যাজ এ পার্টিসিপেন্ট, আমি পার্টিসিপেট করেছিলাম কম্পিটিশনটাতে। সেখানে আমাদের ভিসি স্যার, ঢাবির ভিসি স্যার সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা উপস্থিত ছিলেন। ওটার যে ক্লোজিং সেরিমনি হচ্ছিল সেখানে সেখানে কোনো একজন গেস্ট, আমার ঠিক নাম নাম খেয়াল নাই গেস্টের, উনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলেন। যে উনি বলেছিলেন যে বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাকচুয়ালি সাকসেসফুল হইতে পারছে শুধুমাত্র কৃষি বিশ্ববিদ্যালয়গুলা। কারণ বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলা এখনো পর্যন্ত উনার মতে খুব একটা ডিরেক্ট ইম্প্যাক্ট বাংলাদেশের ইকোনমিতে, বাংলাদেশের কালচারে, বাংলাদেশের ইমপ্রুভমেন্টে, সোসাইটিতে, ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টে এখনো পর্যন্ত রাখতে পারে নাই। যদিও তারপর উনি বলেছেন যে বুয়েট ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট এখনো হইতে পারছে কিনা জানি না, বাট বাংলাদেশে বুয়েটের অনেক বেশি অবদান আছে, এই কথা উনি বলেছেন। বাট কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে উনি এই পজিটিভ ধারণাটা কেন রাখছেন এবং কেন বলছেন, কারণটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যেই সমস্ত মানুষজন বের হয় তাদের মধ্যে অল্প সংখ্যক মানুষই আসলে দেশ ছেড়ে বাইরে যায়, বেশিরভাগ মানুষই দেশেই কর্মসংস্থান খুঁজে পায় এবং ডিরেক্টলি অনেক কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যাকচুয়ালি বাংলাদেশে ইমপ্লিমেন্ট হতে দেখা গেছে। অনেক ধরনের ফসল, অনেক ধরনের কীটনাশক, পেস্টিসাইডস, প্রিজারভেটিভস, এই জিনিসগুলো বাংলাদেশে অ্যাকচুয়ালি ইম্প্যাক্টফুল কাজ কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর রিসার্চ থেকে হয়ে থাকে। তো এই ছোট্ট কথাটা দিয়ে আমি আসলে শুরু করি। তো আমরা আজকে দেখার চেষ্টা করব যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে কি কি সম্ভাবনা বা ফিউচার তোমার সামনে আছে। এক নাম্বার হচ্ছে ভাই সরকারি চাকরি। অনেকের জন্য এটা একটা বিশাল প্রেফারেন্সের জায়গা। অনেকেই আসলে ইভেন ইঞ্জিনিয়ারিং পড়েও বিসিএস দেয়, তোমরা জানো বুয়েট ঢাবি থেকে প্রচুর পরিমাণে হচ্ছে বিসিএস ক্যাডার হয় প্রতি বছর। তো সরকারি চাকরির মধ্যে এক নম্বরে যদি আমি বিসিএস রাখছি, বিসিএস এ কিন্তু কৃষি ক্যাডার বলে আলাদা ক্যাডার আছে। এটা আমি জানতাম না টু বি অনেস্ট, এই ভিডিও বানানোর আগে যখন রিসার্চ করলাম তখন জানতে পারলাম। তো বিসিএস ইজ এ গ্রেট অপশন। এটা আসলে মোটামুটি সবার জন্য ওপেন, বাট যারা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করবে কৃষি ক্যাডার, ইটস এ ভেরি কি বলা যায় কনভেনিয়েন্ট তোমাদের জন্য কিন্তু। এছাড়া কৃষি কর্মকর্তা অর্থাৎ সরকারি কৃষি কর্মকর্তা হওয়ার সুযোগ থাকে, সেখানেও সরকারি চাকরির মধ্যে দিস ইজ এ গ্রেট অপরচুনিটি। সরকারি চাকরির মধ্যে যারা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করবে তাদের জন্য একটা বড় সুযোগ থাকবে বিএআরআই, মানে বারই সংক্ষেপে বলে বিআরআরআই বা সিড অ্যাসোসিয়েশন যেটাকে বলে। এই ধরনের যে অর্গানাইজেশনগুলো আছে সরকারি, অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, এই বারই কিন্তু অনেকগুলো ধান উৎপাদন করছে। তোমরা হয়তো ছোটবেলায় কৃষি শিক্ষাতে পড়ে থাকবা, বাড়ি 1, 2, 3 এরকম নাম আছে, তাই না? সো এই যে অর্গানাইজেশনগুলো সরকারি, এই সমস্ত জায়গাতেও আসলে চাকরির সুযোগ থাকে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে। সো সরকারি চাকরির ক্ষেত্রে অফকোর্স একটা বড় সুযোগ কিন্তু থাকে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলে। 2 নাম্বার, এবার যদি আমি একটু প্রাইভেট সেক্টরের দিকে আসি, অনেকেই আছে যারা সরকারি চাকরির দিকে ইন্টারেস্টেড না, তারা প্রাইভেট চাকরি করতে চায়, কারণ এখানে বেতন কম্পারেটিভলি বেশি থাকে, একটু পশনেস থাকে, কর্পোরেট কালচার থাকে, এই জিনিসগুলো তারা অনেক বেশি প্রাধান্য দেয়। প্রাইভেট সেক্টরের মধ্যে বাংলাদেশে বেশ কিছু সিড প্রডিউসিং কোম্পানি আছে, যেমন এসিআই, তীর, সিনজেন্টা, ঠিক আছে? এই কোম্পানিগুলোতে কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে চান্স পাওয়ার একটা বড় সুযোগ থাকে। কেননা এইখানে কি অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েটস লাগবে যারা এগ্রিকালচার সম্পর্কে জানে, সিড সম্পর্কে জানে, মাটি সম্পর্কে জানে, রাইট? সো ইটস এ গ্রেট অপরচুনিটি অ্যাজ ওয়েল। এছাড়া বাংলাদেশে কিন্তু এখন অ্যাগ্রো বেসড অনেক ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, তোমরা যদি খেয়াল করে থাকো অ্যাগ্রো বেসড অনেক ধরনের ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে এবং এটা উত্তরবঙ্গের দিকে খুব বেশি হচ্ছে। তো এই অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে এই এগ্রিকালচারাল সায়েন্টিস্ট প্রয়োজন হয়, তো সেটাও একটা বড় সুযোগ তোমাদের জন্য থাকছে। এছাড়া রিসেন্টলি এই পোলট্রি কোম্পানিগুলো তৈরি হচ্ছে। পোলট্রি কোম্পানিগুলো মানে কি বলতো? মনে করো শুধু যে মুরগি উৎপাদনের কোম্পানি তা না, মুরগির ডিম রিলেটেড, ঠিক আছে, ডিম রিলেটেড দেখবা যে এখন অনেক বড় বড় কোম্পানি আছে। আমার এই মুহূর্তে নাম মনে পড়তেছে না, বাট এখন কিন্তু মানে কাইন্ড অফ হচ্ছে প্যাকেটজাত ডিম পাওয়া যায়, ঠিক আছে, ব্র্যান্ডিং সহ,
যে মানে সিল মারা থাকে ওই কোম্পানির, এরকম ভালো ভালো ডিম পাওয়া যায়, একটু বড় থাকে ডিমগুলো, ওগুলো পোলট্রির ডিম, বাট মানুষ ওদেরকে বেশি ট্রাস্ট করে আর কি, একটা ব্র্যান্ডেড কোম্পানির ডিম কিনতে অনেকেই ট্রাস্ট করে, এবং আমাদের বাসায় আমি দেখছি, এই জন্য আমার মনে পড়লো। তারপরে হচ্ছে মনে করো যে পোলট্রি ফিড, হ্যাঁ পোলট্রি ফিডের ইন্ডাস্ট্রি আছে আলাদা, তারপরে পোলট্রির যে অসুখ হয়, ওষুধের যে ব্যাপার স্যাপার আছে, মেডিসিনের যে ব্যাপার স্যাপার আছে, সেগুলো সম্পর্কে আলাদা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। হিউজ একটা তোমার অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি এবং পোলট্রি বেসড ইন্ডাস্ট্রি কিন্তু বিশাল একটা সেক্টর তৈরি হয়েছে বাংলাদেশে। এইখানেও তোমার কিন্তু সুযোগ থাকছে এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাশ করে চাকরি করার বা কাজ পাওয়ার। 3, এইবার আসি যে ভাই আমি বাংলাদেশেই থাকবো না, সরকারি বেসরকারি বাদ দেন, আমি বাইরে যেতে চাই। বাংলাদেশের বাইরে আপনি আমাকে বলেন যে এগ্রিকালচার পড়ে বা এগ্রিকালচার রিলেটেড সাবজেক্টগুলো পড়ে আসলে আমি কি করতে পারবো না করতে পারবো। তো সহজ কথায় বললে দেখো, সারা বিশ্বে কিন্তু ধীরে 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 একটা খাদ্য সংকট হচ্ছে। তোমরা খেয়াল করছো কিনা জানি না, যখন থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শুরু হয়েছে কয়েক বছর আগে, তখন থেকে কিন্তু ইউক্রেনের সম্ভবত প্রচুর গম ক্ষেত ছিল, সেগুলো ধ্বংস হয়েছে। তো ইউক্রেনের কোনো এক চিপায় গম ক্ষেত ধ্বংস হয়েছে দেখে, বা গম ক্ষেত থেকে ফসল উঠানো যায় নাই দেখে কি আর এমন হবে, এটা অনেকে হয়তো ভাবছিল, বাট সারা ওয়ার্ল্ডের ইকোনমি একটা বড়সড় শিফট দেখতে পাইছে, একটা বড়সড় ধাক্কা খাইছে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে। এই যে এখন ধরো সোনার দাম বাড়তেছে, স্বর্ণের দাম প্রতিনিয়ত বাড়তেছে, টাকার মান কমতেছে, আমাদের যে একটা ইকোনমিক ক্রাইসিসের মধ্যে যাচ্ছি, এই খুবই ছোট্ট একটা ব্যাপার ইউক্রেনে গম উত্তোলন করতে পারে না দেখে সবকিছু একটা বড়সড় ধাক্কা খাইছে। সো বেসিক্যালি সারা ওয়ার্ল্ডই আস্তে আস্তে কিন্তু অ্যাগ্রো বেসড ইকোনমির দিকে শিফট করতেছে। কয়দিন আগে আমি হচ্ছে একটা নর্থ কোরিয়ান ভ্লগ দেখতেছিলাম। নর্থ কোরিয়াতে তোমরা জানো যে বিদেশি যাইতে দেয় না, ঠিক আছে? সো রিসেন্টলি কিছু বিদেশিদেরকে ওরা অ্যালাউ করছে কিছু রেস্ট্রিক্টেড এরিয়া দেওয়ার জন্য। সেখানে ওরা দেখাইছে যে ওরা ভার্টিক্যাল ফার্মিং করতেছে। মানে এতদিন কি জানতাম আমরা, যে এরকম সমতল জমি থাকবে সেখানে আমরা ফার্মিং করবো, রাইট, সেখানে আমরা চাষবাস করবো, বাট ওরা লিটারালি দেখাইছে যে এরকম দেয়ালের মতো জায়গায়, এরকম দেয়ালের মধ্যে ওরা হচ্ছে ফসল উৎপাদন করতেছে, এটাকে বলে ভার্টিক্যাল ফার্মিং। তো সারা ওয়ার্ল্ড কিন্তু অ্যাকচুয়ালি এগ্রিকালচার নিয়ে রিসার্চ করতেছে, যদিও আমাদের অনেকের মতে এটা মনে হয় যে একটা খ্যাত ব্যাপার। আইফোন নিয়ে রিসার্চ নিয়ে আমরা যতটা না ইন্টারেস্ট দেখাই, এগ্রিকালচার রিসার্চ নিয়ে আমরা ইন্টারেস্ট দেখাই না, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খাবারের যে সংকট পৃথিবীতে তৈরি হচ্ছে, এটা কিন্তু সলভ করতে পারবে একমাত্র এগ্রি সায়েন্টিস্টরাই। সো বাইরের দেশে কিন্তু এটার প্রচুর দাম আছে ভাই। তুমি যদি চাও যে তুমি মাস্টার্স করবা বাইরে গিয়ে, বা পিএইচডি রিলেটেড মানে যে কোনো ফিল্ড রিলেটেড পিএইচডিতে কাজ করবা, দেয়ার আর গ্রেট অপরচুনিটিস। এছাড়া আমি দেখলাম বাংলাদেশের বেশ কিছু লোকজন জাতিসংঘের ফাও নামে একটা অর্গানাইজেশন আছে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, সেখানে চাকরি করতেছেন। এই আইএফআইডি নামের একটা অর্গানাইজেশন আছে, আমি এটা নিয়ে রিসার্চ করি নাই। এছাড়া রিসার্চ রিলেটেড মানে এগ্রো বেসড রিসার্চ ওয়ার্ল্ডে একটা খুবই দামি জিনিস। সো এগ্রো বেসড রিসার্চ করারও তোমার সুযোগ থাকছে বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে। সো বাইরে যদি যেতে চাও, দেয়ার আর গুড অপরচুনিটিস ইন ফ্রন্ট অফ ইউ অ্যাজ ওয়েল, সেটা আমি এখানে প্রেজেন্ট করলাম। এছাড়া মোস্ট কমন জিনিস যেটা আসলে যে কোনো সাবজেক্ট পড়ে হওয়া যায়, সেটা হচ্ছে টিচার হওয়া যায়। ঠিক আছে, যে কোনো জায়গায় তুমি যদি খুব ভালো রেজাল্ট নিয়ে বের হইতে পারো এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলো থেকে, এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলাই তোমাকে রেখে দিবে। বেসিক্যালি তুমি যেই এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ছো সেখানেই তোমার টিচার হওয়ার সুযোগ থাকবে। এছাড়া অন্য অন্য এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোতেও টিচার হওয়ার একটা সুযোগ থাকবে। সেক্ষেত্রে তোমাকে অনেক ভালো হাই সিজিপিএ, তোমার ক্লাসের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড বা হাইয়েস্ট টপ 5-এর মধ্যে তোমাকে থাকতে হবে। দ্যাট উইল মেক শিওর যে তুমি আসলে টিচার হইতে পারো। এছাড়া রিসার্চ সায়েন্টিস্ট হইতে পারবা তোমরা লিটারালি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। তোমরা যদি বিজ্ঞানী হইতে চাও, মানে কৃষি বিজ্ঞানী, সোজা কথা, মাঝে মাঝে দেখবা বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলোতে টিভিতে কৃষি বিজ্ঞানীদেরকে ইনভাইট করে, তারা তাদের মতামত দেয়, কথা বলে। সোজা কথা, তুমি যদি রিসার্চ করতে চাও, বাংলাদেশে থেকে সায়েন্টিস্ট হতে চাও, সেটাও তোমার সামনে কিন্তু পসিবিলিটি আছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, অন্ট্রপ্রেনারশিপ। সো বেসিক্যালি কৃষি বেসড অন্টারপ্রেনারশিপকে আমরা অনেক ছোট করে দেখি, মানে আমরা মনে করি যে চাষা ভুষা হবো, হ্যাঁ এত পড়াশোনা করে দিন শেষে আবার সেই কৃষক হবো নাকি ভাই। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যদি একটু পড়াশোনা করো বা একটু যদি খেয়াল করে দেখো, তুমি দেখবা যে যারা আসলে টিপিক্যাল চাকরি বাকরির পিছনে না দৌড়ায় একটা মুরগির ফার্ম দিছে, একটা হাঁসের ফার্ম দিছে, একটা পুকুরের মধ্যে মাছ চাষ করতেছে, তারা আসলে তোমার আমার থেকে অনেক হাইফাই জীবন লিড করতেছে। হ্যাঁ, তারা হয়তো দুদিন পর পর আমাদের মতো হচ্ছে গিয়ে দামি রেস্টুরেন্টে খায়া চেক ইন দিতে পারে না, বা হচ্ছে গিয়ে বড় 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 অনুষ্ঠানগুলোতে আতিফ আসলামের কনসার্টে গিয়ে স্টোরি দিতে পারে না, কারণ তারা হচ্ছে একটা ঢাকা থেকে দূরে একটা গ্রামের দিকে থাকে। বাট দ্য অ্যামাউন্ট অফ মানি দে আর্ন অ্যান্ড অ্যামাউন্ট অফ পিস দে হ্যাভ, এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজেশন নাই। এরকম অনেক শিক্ষিত যুবক বাংলাদেশে বর্তমানে আছে যারা মাছ চাষ, পোলট্রি চাষ, কবুতর চাষ, হাঁস চাষ, এই ধরনের জিনিসপাতিগুলা মানে করে অনেক বেশি লাভবান হইতে পারছে এবং অনেক শান্তিতে তারা জীবন কাটাইতেছে ভাই। তোমার আমার থেকে বহুত বেশি টাকায় তারা আসলে জীবনযাপন করতে পারতেছে, এবং তারা বেসিক্যালি দে আর রিচ। মানে তোমার কাছে দেখে হয়তো মনে হতে পারে যে ভাই কি কৃষক, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে দে আর ভেরি রিচ। ঠিক আছে, সো
তুমি চাইলে কি করতে পারো, একটা নতুন পোল্ট্রি ফার্ম দিতে পারো, বাট পোল্ট্রি ফার্ম ইজ টিপিক্যাল, তুমি নতুন কিছু করলা। যেমন কিছুদিন আগে আমি একটা প্রতিবেদন দেখছিলাম হচ্ছে কোয়েলের বাচ্চা উৎপাদন করে সে। সো কোয়েলের যে পরিমাণ চাহিদা বাংলাদেশে, কোয়েলের মাংস খাওয়ার যে পরিমাণ চাহিদা, এটা সম্পর্কে হয়তো অনেকের আইডিয়াও নাই। ঠিক আছে, বর্তমানে হাঁস খাওয়ার একটা ট্রেন্ড চলতেছে। হাঁস মানে কি পরিমাণ, ওই দিন আমি দেখতেছিলাম যে 300 ফিটে যে হাঁস সেল করে, যে তারা বলতেছিল যে আমার তো ডেইলি হচ্ছে 150-200 হাঁস সেল হয় একটা দোকানে, 150-200 হাঁস। মানে বুঝতে পারতেছো সারা দেশে একদিনে কত লাখ হাঁস প্রয়োজন হয়। এই হাঁস কোত্থেকে আসে? নিশ্চয়ই এগুলো পুকুর থেকে ধরে ধরে আনে না মানুষ, এগুলোর জন্য হাঁস চাষ হচ্ছে। এই যে চাষ হচ্ছে, কে চাষ করতেছে? কেউ না কেউ তো করতেছে। এখন তুমি আর র্যান্ডম একজন গ্রামের মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে তুমি এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পাশ করছো, সো ইউ হ্যাভ মোর নলেজ ওদের থেকে। তুমি জানো কোন ধরনের ওষুধ দরকার, তুমি জানো যে কি সার্চ করতে হবে ইন্টারনেটে, তারা জানে না। সো তুমি যখন এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পাশ করে নিজে অন্টারপ্রেনারশিপে ঢুকবা বা অন্টারপ্রেনার হবা, দ্যাট ব্রিংস আ লট অফ, কি বলা যায়, মানে গুড স্কিলস ইনসাইড ইউ। সো ওভারঅল যেটা বোঝাতে চাইলাম আমি, যে কৃষিকে আসলে মানে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, বরং ইটস এ বিগ অপরচুনিটি। কৃষি যে গুচ্ছ পরীক্ষাটা একদম শেষের দিকে হয়, এবং সে সময় দেখা যায় অনেক মানুষ এসে পরীক্ষাও দিচ্ছে না। মানে একদম ফাঁকা মাঠে গোল দেওয়ার একটা সুযোগ যদি তুমি চাও, কৃষি গুচ্ছ ইজ এ গ্রেট অপরচুনিটি ফর ইউ। বাবা মায়েরা অনেক সময় বলবে যে কৃষিতে পড়ে ভবিষ্যৎ কি, তাদেরকে এই ভিডিওটা দেখাবা। আঙ্কেল আন্টিদের প্রতি আসসালামু আলাইকুম, তোমাদের সবার জন্য শুভকামনা। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।